এই ছেলেটি আমেরিকা থেকে চায়না এসেছে। নতুন জায়গায় এসে সে স্কুলে গেলে কয়েকদিনের মধ্যেই লোকাল ছোট ছোট কয়েকটা ছেলের সাথে তার ঝামেলা লেগে যায়। সে ভেবেছিল হয়তো ওই ছেলেদের সাথে মারামারি করে জিততে পারবে, কিন্তু ছেলেগুলো কংফু কারাতে জানতো, তাই সে আর তাদের সাথে পেরে ওঠে না। কিন্তু এই অপমানের জবাব দেওয়ার জন্য সে বাড়িতে টিভি দেখে কংফু শিখতে থাকে। কয়েকদিন পর সে আবারও ওই ছেলেদের হাতে চরম লেভেলের পিটুনি খায়, কিন্তু শেষমেশ ছেলেটাকে তার এই অপমানের জবাব দিতে পারবে এমনই এক অসাধারণ গল্প আজকে আপনাদেরকে শোনাবো। ছোটবেলায় কোনো না কোনো সময় আপনারা এই মুভিটা হয়তো দেখেছেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। চুল কোকড়ানো এই ছেলেটার নাম ড্রে। তার মা একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু তার মাকে তার অফিস থেকে চীনে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাই খুব সকাল সকাল জলদি করে সবকিছু গুটিয়ে চীনের উদ্দেশ্যে তারা আমেরিকা থেকে রওনা হয়। যদিও তার মা এই প্রমোশনের জন্য অনেক বেশি বেশি খুশি ছিল, কিন্তু ড্রের মন অনেক খারাপ থাকে, কেননা এখান থেকে তার প্রিয় মানুষ এবং বন্ধুদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। গাড়িতে ওঠার আগে তার প্রিয় বন্ধু তাকে একটা স্কেটবোর্ড উপহার দেয়। সবাইকে ছেড়ে যাওয়াতে তার অনেক বেশি মন খারাপ ছিল। এরপর তারা এয়ারপোর্টে এসে প্লেনে উঠে পড়ে। প্লেনের ভিতর বসে বসে তার মা তাকে চায়নার কিছু ভাষা শেখাচ্ছিল। এরপর তারা প্লেনের ভেতর অনেক বড় একটা ঘুম দিয়ে চীনে চলে যায়। এয়ারপোর্টে পৌঁছেই তার মায়ের এক পরিচিত কলিগ তাদেরকে নিয়ে যায়। তারা তো নতুন শহরে এসেছে, তাই আশেপাশের সবকিছু ভালোভাবে দেখতে থাকে। বেভারলি হিলস নামে একটা অ্যাপার্টমেন্টে তারা বাসা ভাড়া নেয়। এখানে এসে হ্যারি নামে একটা ছেলের সাথে ড্রের পরিচয় হয়ে যায়। হ্যারি তার সাথে তাকে লাগেজ উঠাতে সাহায্য করে। হ্যারি তখন তাকে বলতে থাকে, তুমি কি চাইনিজ ভাষা জানো? কিন্তু ড্রে তো একটু এই ভাষা পারে না। তখন হ্যারি বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে একটু হলেও শিখিয়ে দেব। আর তাছাড়া যত তাড়াতাড়ি তুমি এই ভাষা শিখে নিবে ততই তোমার জন্য ভালো হোক, কেননা এখানকার কোনো মানুষই খুব ভালো ইংরেজি পারে না। হ্যারি ড্রের মায়ের সাথেও পরিচিত হয়ে নেয়। ড্রের মায়ের পরিচিত সে কলিগ তাদের অ্যাপার্টমেন্টের সবকিছু বুঝিয়ে দেয় এবং তাকে বলে দেয় যে কোনো সমস্যায় তারা যেন মিস্টার হানের সাথে যোগাযোগ করে, কেননা সে ইংলিশ এবং চাইনিজ দুই ভাষাই বুঝতে পারে। এরপর তারা অ্যাপার্টমেন্টে ঢুকে যায়, কিন্তু এত দূর থেকে জার্নি করে এসে ড্রে তার জ্যাকেটটা ফুলে রেখে দিয়েছিল। তারা যখন ফ্রেশ হতে যায় তখন দেখতে পায় যে ওয়াশরুমে পানি নেই। তখন ড্রের মা তাকে মিস্টার হানের বাসায় যেতে বলে। ড্রে তখন মিস্টার হানের বাসায় গিয়ে বলে যে আমরা 305 নম্বর অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু আমাদের ওয়াশরুমে পানি নেই, আপনি কি দয়া করে এসে ঠিক করে দিবেন? কিন্তু সে তখন খাবার খাচ্ছিল, তাই সে ড্রের সাথে ভালো করে কথাও বলে। তারপর ওখান থেকে ড্রে যখন বাসায় ফিরছিল তখনই সে তার বাসার পাশে একটা পার্ক দেখতে পায়। এই পার্কে আসলে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এবং বৃদ্ধরাও ব্যায়াম করতে থাকে। যখন সে ওখান দিয়ে হাঁটাহাঁটি করে তখন সে খেয়াল করে যে একটা মেয়ে ওখানে বসে ভায়োলিন প্র্যাকটিস করছে। আর এর কিছুক্ষণ পর হ্যারি এসে তার হাতে একটা বাস্কেটবল ধরিয়ে দিয়ে খেলার জন্য ডাকে। এরপর সে তাদের সাথে খেলতে থাকে। তবে মেয়েটি এখানে একটা নতুন ছেলেকে দেখে মুচকে মুচকে হাসতে থাকে। কিছুক্ষণ পর টেবিল টেনিসের ছোট্ট একটা বল ড্রের কাছে এলে সে এই বলটা হাতে করে নিয়ে গিয়ে একটা বৃদ্ধ লোককে বলতে থাকে, আপনারা কি আমার সাথে টেবিল টেনিস খেলবেন? আমি কিন্তু খুব ভালো টেবিল টেনিস খেলতে পারি। সে ভেবেছিল হয়তো এই বুড়ো মানুষগুলো একটু খেলতে পারে না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে তারা আসলে বৃদ্ধ হলেও অনেক ভালো খেলে। আসলে সে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য এসব করছিল। তবে কিছুক্ষণ পর তার অবস্থা খারাপ হয়ে যায় আর মেয়েটা দূর থেকে এসব কিছু দেখে হাসতে থাকে। কিছুক্ষণ পর হ্যারি এবং সে বসে বসে কথা বলছিল, আর তখন হ্যারি তাকে বলে, তুমি যদি মেয়েটার সাথে কথা বলতে চাও তাহলে গিয়ে কথা বলো, কোনো সমস্যা নেই, নাকি তুমি কথা বলতে ভয় পাচ্ছ? তখন ড্রে বলে, আমি কোনো কিছুতেই ভয় পাই না। এরপর সে সাহস নিয়ে ওই মেয়েটির সাথে গিয়ে কথা বলে। মেয়েটির নাম মিয়া। সে ইয়ারফোনে গান শুনছিল। ড্রে তখন তার MP3 দিয়ে নতুন একটা গান শুনিয়ে ডান্স করতে থাকে। মেয়েটি তখন তাকে বলে, আমি কি তোমার চুলগুলো একটু ধরতে পারি? ড্রে তখন একটু অবাক হয়ে যায়। মেয়েটি যখন তার চুলগুলো ধরছিল আর তখনই ওখানে চ্যাং নামের একটা ছেলে চলে আসে। সে এসে ইমিয়ানকে বলতে থাকে, তুমি প্র্যাকটিস কেন করছো না? এই বলেই তার হাত থেকে নোটগুলো ফেলে দেয়। ড্রে সেগুলো উঠিয়ে তাকে ফেরত দিতে গেলেই চ্যাং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ড্রে তখন আর প্রতিবাদ করে তাকে মারতে গেলে বরং উল্টোই ওই ছেলেটা তাকে মারতে থাকে। আসলে চ্যাং খুব ভালো কংফু জানতো, আর ড্রে তো আমেরিকা থেকে এসেছে, সে তো কংফু পারে না। এত মানুষের সামনে মার খেয়ে সে আবার ছেলেটিকে মারতে গেলে উল্টো নিজেই পড়ে যায়। হ্যারি তখন চ্যাংকে বলতে থাকে, ও এখানে নতুন এসেছে, ও তোমার ব্যাপারে কিছুই জানে না। কিন্তু ড্রে তো আর এই অপমান মেনে নিতে পারে না, তাই সে আর প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করতে গেলে বরং উল্টো আবার পিটুনি খায়। তবে মার খেয়ে সে বাসায় এসে তার মাকে এ ব্যাপারে কিছুই বলে না। সে চোখে অনেক বেশি আঘাত পেয়েছিল, তাই সে মেকআপ দিয়ে সেটা ঠিক করে একটা ক্যাপ পরে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু স্কুলে গিয়েও সে আর রক্ষা পায় না, কেননা ওখানে চ্যাংয়ের সাথে সেই ছেলেগুলোও দেখতে পায়। আর মা তখন একজন টিচারের কাছে তার ছেলেকে ভর্তি করানোর জন্য আসে। তখন তার টিচার বলে, এই স্কুলে প্রতিদিন ইউনিফর্ম পরে আসতে হয় না, আর তাছাড়া এখানে ক্যাপ পরেও আসা যাবে না। তখন তার মা তার মাথা থেকে ক্যাপটা সরিয়ে দেখে তার চোখের ওখানে কালো দাগ হয়ে আছে। সে তখন তাকে জিজ্ঞেস করতে থাকে, তোমাকে কে মেরেছে? কিন্তু ড্রে তখন বলে, আমাকে কেউ মারেনি, বরং আমি বিছানা থেকে পড়ে গিয়েই এমন হয়েছে। যাই হোক, এরপর সে তার নতুন স্কুলে ভর্তি হয় না। কিন্তু টিফিনের সময় খাবার আনতে গেলে
সে তো খুব বিপদে পড়ে যায়, কেননা এখানে তো কেউ হাত দিয়ে খায় না, সবাই স্টিক দিয়ে খায়। কিন্তু সে স্টিক দিয়ে খাবার ওঠাতে পারছিল না। তখন মিয়াং এসে তাকে খাবার তুলতে সাহায্য করে। তারা আসলে দুজন দুজনকে একটু একটু পছন্দ করতে থাকে। তখন মিয়াং তাকে বলে, কাল চ্যাং তোমার সাথে ভালো কিছু করেনি। যে তখন তার কাছে জানতে চায় ও আসলে তোমার বয়ফ্রেন্ড কিনা। কিন্তু মিয়াং বলে, আরে না, ও আমার বাবার বন্ধুর ছেলে। যাই হোক, এরপর সে যখন খাবার নিয়ে যাচ্ছিল আর তখনই চ্যাং ইচ্ছা করে তার খাবারগুলো ফেলে দেয়। আর এরপরই দুজনের মধ্যে মারামারি লেগে যাওয়ার আগেই একজন টিচার চলে আসে। তখন রে তার কাছে বলে, চ্যাং ইচ্ছে করে আমার খাবার ফেলে দিয়েছে। তার টিচার তখন তাদের দুজনকে মিটমাট করে দেয়। বেচারা টিফিন না খেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। পরদিন সকালবেলা মিস্টার হান তাদের বাড়িতে আসে ওয়াশরুমের ট্যাপ ঠিক করে দেওয়ার জন্য। সে এসে দেখতে পায় যে টিভিতে কংফু দেখে নিজে নিজে প্র্যাকটিস করছে। যেহেতু সে চ্যাং এর হাতে মার খেয়েছে, তাই সে কংফু শিখে তাকে একটা উচিত শিক্ষা দিতে চায়। ড্রে মিস্টার হানকে ওয়াশরুম দেখিয়ে দেয়। সে তখন ড্রেকে ডেকে এনে দেখিয়ে দেয় আসলে তাদের সুইচ নষ্ট হয়নি, কিভাবে এটা চালাতে হবে সে সেটা তাকে শিখিয়ে দেয়। সে তখন ড্রের চোখ দেখে বলতে থাকে, তোমার চোখে কি হয়েছে? কিন্তু ড্রে তাকেও মিথ্যা বলে। সে বলে বিছানা থেকে পড়ে গিয়েছে। আর এর কিছুক্ষণ পরে ড্রের মা অফিস থেকে এসে দেখে আজকেও ড্রে তার জ্যাকেটটা ফ্লোরে রেখেছে। তাই সে তাকে উঠিয়ে রাখতে বলে। কিন্তু ড্রে তার মাকে তখন বলতে থাকে, মা 2 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এর আগে আমি একটু প্র্যাকটিস করে নেই। তবে তার মা তাকে তখনই সেটা উঠিয়ে রাখতে বলে। এরপর সে এসে জ্যাকেটটা উঠিয়ে রাখে। মিস্টার হান বাথরুমের হাতল ঠিক করার সময় এসব কিছুই দেখতে থাকে। পরদিন সে স্কুলে গেলে চ্যাং এবং তার লোকজন দেখে ভয়ে লুকাতে থাকে। তখন সে খেয়াল করে মিয়াং অনেক ভালোভাবে ভায়োলিন প্র্যাকটিস করছে। আসলে সামনে কয়েকদিনের মধ্যে বেইজিং একাডেমিক মিউজিক কম্পিটিশন রয়েছে, তাই সে এখন থেকেই অনেক প্র্যাকটিস করছে। যে তখন তাকে বলতে থাকে, তুমি অবশ্যই অনেক বেশি ভালো করবে। এরপর সে ওখান থেকে চলে আসছিল আর তখনই চ্যাং এর সাথে তার দেখা হয়ে যায়। আজকে তো সে আর তাদের সাথে মারামারি করবে না, কেননা সে তো কংফু জানে না। তাই সে তখন চুপচাপ করে থাকলে ওই ছেলেগুলো তার ব্যাগ থেকে বই খাতাগুলো নিয়ে ফেলে দেয় এবং তাকে হুমকি দিয়ে যায় সে যেন আর তাদের সাথে কখনোই লাগতে না আসে। যে তখন মন খারাপ করে বাড়িতে এসে কার্টুন দেখতে থাকে। আর তার মা অফিস থেকে আসার সাথে সাথে সে চুপ করে ঘুমের বান ধরে থাকে। পরদিন সে তার মায়ের সাথে বাজারে যায় কিছু কেনাকাটা করার জন্য। তখনই সে কংফু প্র্যাকটিসের একটা একাডেমি দেখতে পায়। ওখানে গিয়ে এসে দেখে অনেক ছোট ছোট বাচ্চারা কংফু শিখছে। সে তখন খেয়াল করে একটা রুমের ভেতর কংফু মাস্টার লি বড় বড় ছেলেদেরকে কংফু শেখাচ্ছে এবং তাদেরকে বলছে কখনোই শত্রুর উপর একটু মায়া করবে না, বরং শত্রু ওদের ভেঙে একদম শেষ করে দেবে। আর ঠিক তখনই ড্রে খেয়াল করে চ্যাং নামের ওই ছেলেটা এখানে কংফু প্র্যাকটিস করে, তাই সে তাকে দেখে ওখান থেকে রাগ করে চলে আসে। তখন তার মা বারবার তার কাছে জানতে চায় কি হয়েছে, কিন্তু সে তো আর তার মাকে বলতে পারে না। এখানে এসেই সে ওই ছেলেগুলোর সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। সে তার মায়ের কাছে কান্না করতে বলতে থাকে, আমার এখানে একটু ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যেতে চাই। কিন্তু তার মা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলতে থাকে, আমি ঠিক গিয়ে আমরা কি করি বলো, এখন থেকে আমাদেরকে চায়নাতেই থাকতে হবে। পরদিন তাদের স্কুল থেকে সবাইকে নিয়ে যাওয়া হয় একটা পুরনো রাজপ্রাসাদ দেখার জন্য। সেখানে গিয়ে সে মিয়াং এর সাথে যখন কথা বলছিল আর ঠিক তখনই সে চ্যাংকে দেখতে পায়। তখন বেচারা ওখান থেকে মন খারাপ করে চলে যায়। স্কুল থেকে ফিরে আসার সময় সে লুকিয়ে লুকিয়ে চ্যাংদের ফলো করতে থাকে। এর কিছুক্ষণ পরে সে এক বালতি ময়লা পানি চ্যাংয়ের গায়ে ছড়ে দিয়ে কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা তো ছেড়ে দেওয়ার পাত্র না, যে তখন ওখান থেকে পালাতে থাকে। তবে চ্যাং এবং তার বন্ধুরা তার পিছন পিছন দৌড়াতে থাকে। অনেক কষ্টে সে তাদেরকে একটা দরজার ভেতর আটকে দেয়। কিন্তু চ্যাং যেহেতু কঙ্কু জানতো, তাই সে দেয়াল টপকে তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। অনেকটা পথ পাড়ি দিয়ে ড্রে এসে অন্য কোনো দিকে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। এরপর তারা সবাই মিলে তাকে ধরে ফেলে আর একজন গিয়ে গেট আটকে দেয়। তবে ড্রে এতে একটু ভয় পায় না, কিন্তু তারা তো ছিল 6 জন। তখন দুজন তাকে ধরে রাখলে চ্যাং তাকে মারতে থাকে। চ্যাং বারবার তার পেটে ঘুষি মারছিল, তারপর তাকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। চোখে ঘুষি দেওয়ার কারণে সে আসলে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন চ্যাং এর দলের ছোট একটা ছেলে বলে, আরে ভাই অনেক হয়েছে, এবার ওকে ছেড়ে দে। কিন্তু চ্যাং তখন বলে, কেন শুনিসনি, আমাদের মাস্টার বলেছে শত্রুকে কোনো ধরনের দয়া না দেখাতে। এরপর গিয়ে সে তাকে অনেক জোরে একটা ঘুষি মারতে যায় আর তখনই মিস্টার হান এসে তার হাত ধরে ফেলে। তবে ছেলেগুলো ছিল খুবই বেয়াদব। চ্যাং এসে মিস্টার হানকে লাথি মারতে গেলে সে সেটা ফিরিয়ে দেয়। তখন বাকি ছেলেরাও তার সাথে ফাইট করতে থাকে। তারা ভেবেছিল হয়তো তারা হারিয়ে দেবে, কিন্তু দেখা যায় যে কয়বারই তারা সবাই মিলে তাকে মারতে আসে, বরং সে তাদেরকে খুব ভালোভাবে টেকনিকের সাথে নিজেদেরকে আঘাত করায়। মিস্টার হান নিজে কাউকে না মেরে তারা যখন একটা ঘুষি দিতে আসে, সেগুলো এক এক করে তার অন্য বন্ধুদের গায়ে গিয়ে লাগে। তবে শেষ করে সে তাদেরকে একটা ঘুষি দিতে গিয়েও আর দেয় না। তখন সে ড্রেকে তার নিজের বাসায় নিয়ে এসে চাইনিজদের স্পেশাল আগুন দিয়ে ট্রিটমেন্ট করাতে থাকে। তখন ড্রে তাকে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো সামান্য একজন মিস্ত্রি, কিন্তু আপনি তো বেশ ভালোই কংফু জানেন। তখন মিস্টার হান ড্রেকে বলতে থাকে, ওইসব বজ্জাত বাচ্চাদের থেকে যত দূরে থাকবে
ততই তোমার জন্য ভালো হবে। পুরনো চাইনিজ আগুন স্পেশাল ট্রিটমেন্টের কারণে কিছুক্ষণ পরে ড্রে খেয়াল করে তার শরীরের সব ধরনের ব্যথা চলে গিয়েছে। তখন ড্রে মিস্টার হানকে বলে, আপনি কার কাছ থেকে কংফু শিখেছেন? তখন সে বলে, আমার বাবাই আমাকে কংফু শিখিয়েছিল। ড্রে তখন বলে, প্লিজ আপনি আমাকে একটু কংফু শেখান না, আমি ওই ছেলেদেরকে একটু উচিত শিক্ষা দিতে চাই। কিন্তু মিস্টার হান তখন বলতে থাকে, কংফু মানুষকে কষ্ট দেওয়ার জন্য শেখাতে হয় না, বরং শিখতে হয় নিজের আত্মরক্ষা এবং শান্তি বজায় রাখার জন্য। ড্রে তখন বলে, তাহলে বিনা কারণে ওরা আমাকে এভাবে কেন মারে? মিস্টার হান তখন বলে, ওদের শিক্ষক ওদেরকে যেভাবে শিখিয়েছে ওরা সেভাবেই শিখছে। যদি শিক্ষক ভালো হয় তাহলে স্টুডেন্টও ভালোভাবে সবকিছু শিখতে পারে। তখন ড্রে বলে, তাহলে ওদের যে শিক্ষক রয়েছে তার সাথে গিয়ে আমরা ব্যাপারটা নিয়ে কথা বলি, আর এই ঝামেলা থেকে যেন আমি বাঁচতে পারি। আপনি কি আমাকে ওখানে নিয়ে যাবেন? কিন্তু মিস্টার হান এসব ঝামেলা জড়াতে চাইছিল না। সে ড্রের সাথে যাওয়ার কথা মানা করে, কিন্তু কিছুক্ষণ পর ড্রের প্রতি তার মায়া হয়। তাই পরদিন মিস্টার হান এবং ড্রে সেই একাডেমিতে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় দুজন ছাত্র ফাইট করছে। তখন একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে হারিয়ে দিয়ে আর আঘাত করতে চায় না। তখন তার মাস্টার তার কাছে কি জিজ্ঞেস করে, সে কেন তাকে আঘাত করেনি। সে বলতে থাকে, আমি তোমাদেরকে শিখিয়েছি কখনোই কারোর উপর দয়া করবে না। এই বলে সে তার ওই স্টুডেন্টকে অনেক জোরে একটা থাপড় মারে। এটা দেখে ড্রে মিস্টার হানকে বলতে থাকে, চলুন এখান থেকে আমরা জলদি জলদি চলে যাই। তখন তাদের মাস্টাররা স্টুডেন্টকে বলতে থাকে, শত্রুকেও কখনোই মায়া করা যায় না, বরং ওদেরকে শেষ করে দিতে হবে। আর চ্যাং তার মাস্টারকে তাদেরকে দেখিয়ে বলে, স্যার উনি কাল আমাকে মেরেছে। তখন মিস্টার হান তার মাস্টারের কাছে গিয়ে বলে, আমরা এখানে সমস্ত ঝামেলা ঠিক করার জন্য এসেছি। কিন্তু তাদের মাস্টারও ভালো মানুষ ছিল না। সে তখন বলে, আমার স্টুডেন্টকে মেরেছ, তাই এখান থেকে তো তুমি যেতে পারবে না। মিস্টার হান কোনো ঝামেলা চাচ্ছিল না। সে যখন ওখান থেকে চলে আসতে চায় তখন তাদের মাস্টার এসে তাদেরকে বাধা দিলে বলতে থাকে, তোমাদের দুজনের যে কোনো একজনকে এখানে ফাইট করে যেতে হবে। মিস্টার হান অনেক কষ্ট নিয়ে রাগ কন্ট্রোল করে। সে একটা পোস্টার দেখিয়ে বলতে থাকে, এই বাচ্চাটাই ওদের সাথে ফাইট করবে, তবে সেটা সামনের ওই টুর্নামেন্ট। তখন তাদের মাস্টার হেসে হেসে বলে, ঠিক আছে, তাহলে সেদিন মাইর খাওয়ার জন্য প্রস্তুত থেকো। তখন মিস্টার হানকে বলে, তাহলে ওই টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত যেন তোমার বাচ্চা ডেরে হাত পাত। তখন সে চ্যাংকে মানা করে দেয় টুর্নামেন্টের আগে তাকে কিছু না করার। আর যাবার সময় সে মিস্টার হানকে বলে, যদি তোমরা ওই টুর্নামেন্টে না আসো তাহলে তোমাদের দুজনের অবস্থা আমি খারাপ করে দেই। এই চ্যালেঞ্জ নিয়ে তারা ওখান থেকে বের হয়ে আসে। তখন মিস্টার হান ড্রেকেও বলতে থাকে, তোমার জন্য দুটি খবর রয়েছে। একটা হচ্ছে ওই ছেলেগুলো এখান থেকে তোমাকে জ্বালাতন করবে, তবে এটা শুধুমাত্র টুর্নামেন্ট পর্যন্ত। তখন ড্রে বলতে থাকে, এতদিন তো লুকিয়ে লুকিয়ে মার খেয়েছি, এখন তো পাবলিকের সামনে মার খেতে পারবো। ওরা আমাকে ওই টুর্নামেন্টে মেরে একদম বর্তা করে দেবে, কেননা ওরা তো কংফু জানে আর আমি তো কিছুই পারি না। তখন মিস্টার হান বলে, ওরা যা জানে ওটা কংফু নয়, ওদের মাস্টার খুব একটা ভালো মানুষ না, তাই সে ওদেরকে খারাপ জিনিস শিখাচ্ছে। তবে আরেকটা খবর হচ্ছে, আজ থেকে আমি তোমাকে আসল কংফু শেখাবো। একথা শুনে যে অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সকালবেলা সে তার মাকে বলে, আজকে থেকে আমি মিস্টার হানের কাছে কংফু শিখবো। তখন তার মা বলে, কি বলো, আমি তো জানতাম সে একজন মিস্ত্রি, সে কিভাবে কংফু জানবে? সে তখন বলে, মা, চায়নার সব মানুষই ভালোই কংফু জানে। এরপর সে স্ক্র্যাপবোর্ডে করে জলদি মিস্টার হানের বাসায় চলে আসে। সে দেখে মিস্টার হান একটা গাড়ি মেরামত করছে। সে তখন তার কোট খুলে রেখে মিস্টার হানকে বলতে থাকে, দেখুন আমি কত দ্রুত মুভ করতে পারি। এই বলে সে ডিগবাজি দিয়ে তাকে দেখাতে থাকে আর বলতে থাকে, আমার ছাত্র একবার জাপানে গিয়েছিল, সেখান থেকে সে ট্রেনিং নিয়ে এসেছে, আমি তার কাছ থেকে একটু একটু কংফু শিখেছি। এরপর সে তার হাত ধরে বলে, দেখুন এভাবে করে মানুষকে মারতে হয়, আমি অনেক কিছুই জানি, আপনি আমাকে অল্প কিছু শেখালে আমি খুব দ্রুত শিখে ফেলবো। এসব পাকা পাকা কথা শুনে মিস্টার হান তাকে কিছুই বলে না। আর কিছুক্ষণ পরে তার জ্যাকেটটা নিয়ে আসার জন্য বলে এবং তাকে বলতে থাকে, তুমি এখানে জ্যাকেট ঝুলিয়ে রাখবে, এরপর আবার করবে, আবার খুলবে, আবার এখানে ঝুলিয়ে রাখবে। তখন রে বলে, আমি তো মাত্র এটা করলাম। কিন্তু সে তাকে বলে, এখন থেকে এটাই তোমাকে করতে হবে, তুমি জ্যাকেট খুলবে, এখানে ঝুলিয়ে রাখবে, এরপর মাটিতে ফেলে দিবে, তারপর আবার গায়ে পড়বে। এখানে ঝুলিয়ে রাখলে এভাবে বারবার করতে হবে। বেচারা এসেছিল কংফু শিখতে, কিন্তু সারাদিন সে এগুলোই করতে থাকে। সে বাড়িতে মন খারাপ করে ফিরে আসে। তখন তার মা জিজ্ঞেস করে, কংফু শেখা কেমন হচ্ছে? কিন্তু সে তাকে কোনো কিছুই বলে না। পরদিন ঠিক একইভাবে বৃষ্টির ভিতর সে জ্যাকেট গায়ে দেয়, খুলে রাখে এবং ঝুলিয়ে রাখে। এই প্র্যাকটিসই করতে থাকে। পরদিন স্কুলে পিটি করার সময় ইয়াং ড্রেকে বলতে থাকে, শুনলাম তুমি নাকি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তোমার মাস্টার ভালো তো, কেননা তুমি ভালোভাবে না শিখতে পারলে ওই টুর্নামেন্টে টিকতে পারবে না। তখন রে বলে, আমার মাস্টার একজন মেকানিক, তবে আশা করি সে আমাকে খুব ভালোই শেখাবে। তখন মিয়ান তাকে বলে, কয়েকদিনের মধ্যে আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল হবে, তুমি কিন্তু অবশ্যই সেখানে আসবে। ড্রে বলে, হ্যাঁ, চায়নার নতুন ফেস্টিভ্যাল, সেটা তো অবশ্যই আমি দেখবো। তখন মিয়ান বলে, কাল সন্ধ্যায় ওই ফেস্টিভ্যালের শেডু থিয়েটারে তোমার সাথে আমি দেখা করবো। ড্রে তখন তার কথায় রাজি হয়ে যায়। পরদিন সকালবেলা মিস্টার হানির কাছে সে কংফু শিখতে আসে, কিন্তু আবার সে জ্যাকেটটা চালাকি করে বাইরে রেখে যায়।
এখন মিস্টার হান তার কাছে জানতে চায় সেই জ্যাকেটটা কোথায় রেখেছে। রে তখন মিথ্যে বলে সে তার জ্যাকেটটা বাড়িতে রেখে এসেছে। কিন্তু মিস্টার হান তো আগেই খেয়াল করেছে যে জ্যাকেট বাইরে রেখে এসেছে। সে তখন তাকে জ্যাকেটটি নিয়ে আসতে বলে। এরপর সে আগের মতো জ্যাকেট খোলা, পরা এবং ঝুলিয়ে রাখা এই ট্রেনিং সে করতে থাকে। যদিও ওই দিন বৃষ্টি হচ্ছিল, তাই মিস্টার হান ঝাড়ু দিয়ে লাঠি বানিয়ে একটা ছাতা তার মাথায় ঝুলিয়ে দেয়। এগুলো সারাদিন করতে তার একটু ভালো লাগছিল না, কেননা সে ভেবেছিল হয়তো মিস্টার হান তাকে অনেক ভালো কিছু কংফু শেখাবে। তাই সে মন খারাপ করে এই জ্যাকেট খোলা আর পরা এসব করতে থাকলে মিস্টার হান তাকে বলে, আমি তোমাকে যেভাবে শিখিয়েছি তুমি ঠিক সেভাবে করতে পারছো না। তখন তাকে গিয়ে শিখিয়ে দেয় কিভাবে এটা করতে হবে। এরপর সে আবার উপরে তুমি প্র্যাকটিস করতে থাকে। কিছুক্ষণ পরে তার মা ওখানে চলে আসে। তখন তার মাকে জিজ্ঞেস করে এই ফেস্টিভ্যালের জন্য টিকিট কিনেছি কিনা। তখন তার মা বলে হ্যাঁ, সে 3টা টিকিট কিনেছে আর তাদের সাথে মিস্টার হানকেও নিয়ে যাবে। কিন্তু যেহেতু চাচ্ছিল না মিস্টার হান তাদের সাথে যাক, কেননা সে তো মিয়াকের সাথে দেখা করতে যাবে। তবে মিস্টার হান তখন তাদের সাথে যেতে চায় না। কিন্তু ড্রের মা তাকে বলে আমি তো একটা টিকিট কিনেই ফেলেছি, তাহলে চলুন না আমাদের সাথে, না হয় একটু ঘুরে আসবেন। এত অনুরোধ করার পর মিস্টার হান ওখানে যেতে রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলা তারা সবাই মিলে সেই ফেস্টিভ্যালে চলে যায়। তবে ড্রে তো বাহানা খুঁজছিল কিভাবে সে মিয়াকের সাথে গিয়ে দেখা করবে। তখন সে তার মাকে বলে তার ক্ষুধা লেগে, তোমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করো, আমি খাবার খেয়ে কিছুক্ষণ পরেই আসছি। এই বলে সে মিয়াকের সাথে দেখা করার জন্য চলে যায়। সে মিয়াকের জন্য বাইরনের কিছু ভালো প্র্যাকটিস ভিডিও সিডিতে করে নিয়ে এসেছে, সেগুলি সে তাকে দেয়। এরপর তারা শেরু থিয়েটারের পেছনে বসে গল্প করতে থাকে। তারা দুজন দুজনকেই পছন্দ করে ফেলে। যাই হোক, ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে আসে পরদিন সে আবার মিস্টার হানের কাছে কংফ শিখতে যায়। কিন্তু সে অনুমতি না নিয়ে প্রবেশ করার কারণে মিস্টার হান তাকে আবার বাইরে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে আসতে বলে। এরপর সে আবার সেই জ্যাকেট খোলা পরার প্র্যাকটিস করতে থাকে। সে তখন মিস্টার হানকে বলতে থাকে, আমি ভেবেছিলাম আপনি আমাকে অনেক ভালো কংফু শেখাবেন, কিন্তু কয়েকদিন ধরেই আপনি আমাকে শুধু এই জ্যাকেট খোলার আর পরার প্র্যাকটিস করাচ্ছেন। আপনি তো কংফুই জানেন না। এই বলে সে ওখান থেকে চলে যেতে চায়। তখন মিস্টার হান তাকে কাছে ডেকে এনে জ্যাকেট পরতে বলে। সে তাকে বাইরে নিয়ে আসে এবং দুজন মিলে প্র্যাকটিস করতে থাকে। যেন মিস্টার হান একটু হলেও ব্যস্ত থাকার কারণে তার পরিবার হারানোর কষ্ট বলতে পারে। ডের মা তাকে খুঁজতে খুঁজতে ওখানে এসে দেখে তার ছেলে বেশ ভালোই প্র্যাকটিস করছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আস্তে আস্তে করে তার টুর্নামেন্টের দিন ঘনিয়ে আসতে থাকে আর মিস্টার হান তাকে আরো অনেক ভালো ট্রেনিং দিতে থাকে। তারা প্রতিদিনই নতুন নতুন এক একটা কমফোর্ট প্র্যাকটিস করতে থাকে। তবে স্কুলে গিয়ে মিয়াংয়ের সাথে তার দেখা হলে সে তার সাথে একটু কথা বলে না। স্কুল থেকে ফিরে এসে সে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকে। যত ধরনের কঠিন কঠিন প্র্যাকটিস রয়েছে সেগুলো মিস্টার হান তাকে শেখাতে থাকে। কাদার ভেতর দাঁড়িয়ে থাকা, উল্টো হয়ে পুশ আপ দেয়, এমন আরো অনেক কিছু বেশ কয়েকটু প্র্যাকটিস করার কারণে সে খুব ভালোভাবে এসব কিছু শিখে ফেলে। কয়েকদিন পরে মিস্টার হান তাকে অনেক সুন্দর হোয়াইট কালারের কনফিডেন্স ওয়ার্ড দেয়। যেহেতু কাল সকালবেলা তার টুর্নামেন্ট শুরু হবে, তাই সে মিয়াংয়ের বাসায় গিয়ে একটা কাগজ দেখে দেখে চাইনিজ ভাষায় বলতে থাকে। আসলে মিস্টার হান তাকে এটা লিখে দিয়েছিল যে তার বাবা এবং তাকে টুর্নামেন্ট দেখার জন্য আমন্ত্রণ জানা। তখন মিয়াংয়ের বাবা তাকে কথা দেয় তারা পুরো পরিবার মিলেই তার টুর্নামেন্ট দেখার জন্য যাবে। এরপর সে খুশি মনে বাড়িতে চলে আসে। পরদিন তাদের টুর্নামেন্টের ম্যাচ শুরু হয়ে যায়। কিন্তু এত এত মানুষ দেখে ড্রে একটু ভয় পেতে থাকে। মিস্টার হানকে টুর্নামেন্টের সমস্ত নিয়ম কারণ এক এক করে বুঝিয়ে দেয়। প্রতিটা ম্যাচ জেতার জন্য মাত্র 2 পয়েন্টের প্রয়োজন হবে। প্রথমে সে ফাইট করতে গিয়ে ভয়ে কূপ থেকে বাইরে বের হয়ে যায়। তখন মিস্টার হান তাকে বুঝিয়ে আবার ফেরত পাঠায়। কিন্তু আবার দেখা যায় সে উল্টো আরও মার খেয়েছে এবং আবার উপর থেকে বাইরে বের হয়ে গেছে। তার ওপোনেন্ট পক্ষ তখন 1 পয়েন্ট পেয়ে যান, কিন্তু এবার সে খুব ভালোভাবে ফাইট করে 1 পয়েন্ট জিতে নেয়। এরপর সে খুব ভালোভাবে আরও একটা পয়েন্ট পেয়ে যায়। অন্যদিকে মিস্টার লি এর টিমের ছেলেরাও এক এক করে জিততে থাকে। এমনকি চ্যাং খুব ভালোভাবে খেলে জিততে চায়। এদিকে ড্রেও আরও একজনকে হারিয়ে দেয়। এভাবে জিততে জিততে ড্রে 5ম পজিশনে চলে আসে। এবার ড্রে মিস্টার লি এর দলের একজনের সাথে ফাইট করে সেমিফাইনালে পৌঁছে যায়। তখন মিস্টার হান তাকে বলতে থাকে এবার জিততে পারলে ফাইনালে পৌঁছে যাবে, তবে সেজন্য অবশ্য তোমাকে 3 পয়েন্ট পেতে হবে। অন্যদিকে চ্যাংও সেমিফাইনালে উঠে যায়। সে তার প্রতিপক্ষকে সহজে হারাতে পারে না। তখন তার মাস্টার তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ওকে ভালোভাবে মারার জন্য। আর সে এবার ওই ছেলেটাকে হারিয়ে ফাইনালে উঠে যায়। এবার মাস্টার লি এর আরেকটা ছেলের সাথে যার ফাইট হবে। তখন মাস্টার লি তাকে বলে দেয় যার পা ভেঙে দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে ওই ছেলেটির সাথে ফাইট করে না পেরেও বরং ফাউল খেলে অনুব্রত তার পায়ে আঘাত করতে থাকে। রেফারি এসে তাকে উঠিয়ে এই ছেলেটিকে ডিসকোয়ালিফাইড করে দেয়। কিন্তু ড্রের পায়ে তখন অনেক আঘাত লেগেছিল। ডাক্তার সমস্ত কিছু চেক আপ করে বলে দেয় পরবর্তী ম্যাচে ফাইনালে সে আর খেলতে পারবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে। যদি 5 মিনিটের মধ্যে ড্রে না আসতে পারে তাহলে চ্যাং এই ম্যাচ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে।
তখন ড্রে মিস্টার হানকে বলতে থাকে, আপনি আমাকে সে আগুনের চিকিৎসা করে দেন, আমি ওদের সাথে লড়বো। আমি এখান থেকে বাইরে বের হয়ে ভয়ে ভয়ে বাঁচতে পারবো না। যদি বাঁচার হয় আজকেই ওদেরকে হারিয়ে বেঁচে থাকবো। মিস্টার হান তখন তাকে স্পেশাল ট্রিটমেন্ট করে একটু সুস্থ করে দেয়। ড্রে তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনাল খেলার জন্য চলে আসছে। চ্যাংয়ের সাথে শুরুতে সে খুব ভালোই খেলছিল, কিন্তু একটু বেখেয়ালির কারণে সে চ্যাংয়ের কাছে শুরুতেই মার খায়। চ্যাং তখন 1 পয়েন্ট পেয়ে এগিয়ে যায়, কিন্তু ড্রে ওখান থেকে উঠে এসে আবার তার সাথে ফাইট করতে থাকে। এবার সে তাকে মেরে 1 পয়েন্ট পেয়ে যায়। কিছুক্ষণ পরে ড্রে চ্যাংকে মেরে আর 1 পয়েন্ট পেয়ে যায়। তখন চ্যাংয়ের মাস্টার তাকে কাছে এনে বলে দেয় ওর যেই পায়ে ব্যথা পেয়েছে ওই পায়ে বারবার মারার জন্য। কথা অনুযায়ী চ্যাং আবার ড্রের ওই পায়ে আঘাত করে। তখন চ্যাং আরো 1টা পয়েন্ট পেয়ে সমান সমান হয়ে যায়, কিন্তু ড্রে তার ভাঙা পা নিয়ে আর উঠে দাঁড়াতে পারছিল না। তবে অনেক কষ্টে সে উঠে দাঁড়ায় এবং এবার সে ওই কোবরা মুভের প্রস্তুতি নিতে থাকে। চ্যাং তাকে আঘাত করতে আসলে সে এক পায়ের উপর দাঁড়িয়ে উল্টো দিগ্গজি দিয়ে সজোরে আঘাত করে চ্যাংকে হারিয়ে এই ম্যাচ জিতে যায়। সে চ্যাম্পিয়ন হওয়ার কারণে মিস্টার খান এবং তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। তবে চ্যাং তার ভুল বুঝতে পারে, সে ট্রফিটা নিজ হাতে ড্রেকে উপহার দেয় আর সেই সাথে মিস্টার খানকেও সম্মান জানায়। আর এভাবে আমেরিকা থেকে ওই ছেলেটি কংফু শিখে তাদেরকে সাহায্য করে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আরিফ। কয়েকদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।